সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। জনকণ্ঠ প্রেজেন্টস আগামীর বাংলাদেশে স্বাগত জানাচ্ছি। আমাদের এই বাংলাদেশ বারবার রক্ত দিতে হয় আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায়, গণতন্ত্র রক্ষায়, ভোটাধিকার প্রতিষ্ঠায়, নানান বিষয়ের জন্য নানান সময় রক্ত দিতে হয়। স্বৈরাচার তাড়াতে আমাদের রক্ত দিতে হয়। রক্ত দিয়ে এক নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশ নিয়েও আবার আমাদের অনেক প্রশ্ন আছে। কি হবে সামনে, কি হচ্ছে, গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে আবার আমাদের বেগ পোহাতে হবে কিনা, এরকম নানা জল্পনা কল্পনা আমাদের মাঝে রয়েছে। আগামীর বাংলাদেশে কি হচ্ছে, কি হতে পারে, এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একজন সম্মানিত সহসভাপতি জনাব সোহেল রানা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ। কেমন রেখেছে আসলে দেশ, মানে এই যে দীর্ঘ 16 বছরের আপনাদের যে লড়াই সংগ্রাম, তারপরে একটা পরিবর্তিত পরিস্থিতি, কেমন লাগছে, কেমন রেখেছে আপনাদেরকে নতুন সরকার? তুলনামূলক মানে আমরা বরাবরই আশাবাদী। একদম যে খারাপ আছি তা না, কিছুটা একদম একজন ফ্যাসিস্টকে বিদায় করার পরে একটি বিচারহীন বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন সম্মানী গুণী মানুষ দেশের দায়িত্ব গ্রহণ করেছেন। আমরা যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রাজপথে একদম সম্মুখ সারির যোদ্ধা ছিলাম, তাদের দীর্ঘদিনের ত্যাগের বিনিময়ে যেই ফ্যাসিস্টকে বিদায়ের পরে একজন গুণী মানুষের যেই সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে, যদিও এটি গণতান্ত্রিক কোনো পন্থায় না হলেও বিপ্লব পরবর্তী বা সংগ্রাম পরবর্তী একটা দেশে যে ধরনের সরকার প্রতিষ্ঠিত হয়, ইউনূস সাহেবের মতন একজন গুণী মানুষ আমাদের দেশ পরিচালনায় আছে। আমরা যারা রাজনীতি করি তারা অবশ্যই খুশি, এবং আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা সর্বোচ্চ সহযোগিতার হাতই বাড়িয়ে দিয়েছি, এবং আমরা তার উপর আস্থা রাখতে চাই যে পরবর্তী বাংলাদেশকে একটি উন্নয়নশীল বিশ্বে এবং গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠার জন্য আমরা প্রত্যাশা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বাংলাদেশকে আরো সামনের দিকে নিয়ে যাবে এবং একটি গণতান্ত্রিক ধারায়, সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় উনি আমাদেরকে ধাবিত করে। মানে আপনাদের দল থেকে বা যে প্রশ্ন তোলা হচ্ছে যে নির্বাচন নিয়ে যে একটা ধোঁয়াশা, মানে নির্বাচনের রোডম্যাপটা এখনো ক্লিয়ার না, ডিসেম্বর থেকে জুনের মধ্যে আপনার দল থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে সরাসরি একটা নির্দিষ্ট টাইমলাইন। তো কি মনে হচ্ছে, সরকার কি নির্বাচন নিয়ে কোনো তালবাহানা করতে পারে বলে কি মনে হয় নাকি? আসলে হয়তো আমরা জুলাই আগস্টকে আন্দোলনকে সামনে রেখেই আমরা হাইলাইটস করি, বাট আন্দোলনটা জুলাই আগস্টের না। এটা গত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার সমমনা ফ্যাসি বিরোধী আন্দোলনের যেই দলগুলি আছে সবাই মিলেই একসাথে এই আন্দোলনটাকে আমরা টেনে নিয়ে এসেছি। তার পরবর্তীতে এখন আমরা যেই আমাদের আন্দোলনের মূল মোটো ছিল বা মূল আমাদের লক্ষ্য ছিল এদেশের মানুষের ভোটের অধিকার, এদেশের মানুষের ভাতের অধিকার প্রতিষ্ঠা করা। আমরা ফ্যাসিস্টকে বিদায় করতে পেরেছি। মধ্যবর্তী একটা সময় দেশকে পুনর্গঠন করার জন্য আমরা সময় দিয়েছি, এবং আমি আবারও বলি আমরা আশাবাদী যে এই সরকার ঠিক সঠিক সময়ে সঠিক কাজটা করতে ব্যত্যয় ঘটাবে না বলেই আমরা বিশ্বাস করি। তবে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলাম তাদের মধ্যে এখনো ঐক্য বিরাজমান, আমরা এখনো ঐক্যবদ্ধ আছি। আমরা মনে করি যে আওয়ামী লীগের মতো বা হাসিনার মতো একজন বড় ফ্যাসিস্টকে যেহেতু আমরা বিদায় করতে পেরেছি, ইনশাল্লাহ ফিউচারে ভবিষ্যতে যদি কেউ নতুন করে এই ফ্যাসিস্ট আকার ধারণ করতে চায় তার পরিণতি খুব বেশি ভালো হবে না। এবং আমার বিশ্বাস, আমি এখনো আশাবাদী যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষ এই রাস্তায় হাঁটবে না। তবে হাঁটলে অবশ্যই গণতন্ত্রের রক্ষা করার জন্য, গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য যা যা করণীয় আমরা ছাত্র সমাজ এবং জাতীয়তাবাদী আন্দোলন করব ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি যেটা বললেন যে ঐক্য, আপনার কি মনে হয় না যে ঐক্য কিছুটা হলেও ব্যাহত হয়েছে? অভ্যুত্থানের যারা মেইন স্টেক হোল্ডার ছিল তাদের মধ্যে কিছুটা হলেও কাদা ছোড়াছড়ি এখন দেখা যাচ্ছে। রাজনীতি একটা চলমান প্রক্রিয়া। এখানে একটি বিভিন্ন মতাদর্শ নিয়ে এক একটি রাজনৈতিক দল গঠন হয়। সবসময় যে রাজনৈতিক দলের
100% ঐক্য থাকবে, রাজনৈতিক দলগুলি সবসময় একই সুরে কথা বলবে তা না। তবে আমার বিশ্বাস, বা আমরা একজন রাজনৈতিক একদমই মাঠকর্মী হিসেবে আমার বিশ্বাস যে বাংলাদেশকে সমুন্নত রাখার জন্য, বাংলাদেশকে সঠিক রাস্তায় পরিচালিত করার জন্য, ধাবিত করার জন্য আমার মনে হয় এই ছোট ছোট অনৈক্যগুলি আলোচনার মাধ্যমে এক জায়গায় বসে বাংলাদেশের স্বার্থে, আমরা সবার আগে আমাদের কাছে বাংলাদেশ, এই সবার আগে বাংলাদেশ মন্ত্রকে যারা আমরা ধারণ করি, অবশ্যই আমরা ঐক্যবদ্ধ আছি। এবং আরো যেই জায়গাগুলিতে আমাদের ঐক্যের কিছুটা ঘাটতি রয়েছে, আমার বিশ্বাস যে যারা বাংলাদেশের 52 ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই সকল আন্দোলনকে যারা ধারণ করে, ঠিক এই বাংলাদেশকে সর্বোপরি যারা বাংলাদেশকে ধারণ করে, তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে আবার ইনশাল্লাহ। জি, ইদানিংকালে খুব একটা কথা উঠছে যে ছাত্র রাজনীতি, বিভিন্ন ক্যাম্পাসে আপনি দেখবেন যে প্রজ্ঞাপন জারি করে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হচ্ছে। এই যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্রলীগের যে নোংরা রাজনীতি, সেটার যে জুজু বা ভয়, এটা কাটিয়ে আবার সাধারণ একদম খুবই নিয়মিত পরিবেশে ছাত্র রাজনীতি ফিরিয়ে নিয়ে যাওয়া, এটা ছাত্র দলের জন্য, যেহেতু আপনারা সবচেয়ে বড় সংগঠন, এটা আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ কিনা, কি মনে করছেন? এই যে কুয়েটেই তো আপনাদের ফর্ম বিতরণ নিয়ে কিন্তু একটা ঝামেলা হলো, সেখানে পরবর্তীতে ছাত্র রাজনীতি বন্ধের পর্যায়ে চলে গেল, তো এটা আপনাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ কিনা? না, চ্যালেঞ্জ আসলে বিষয়টা আমি চ্যালেঞ্জ হিসেবে দেখছি না। আমি একদম স্পষ্ট এবং পরিষ্কার করে একটা কথা বলি যে দুই ধরনের মানুষ ছাত্র রাজনীতি চায় না। এক, যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ গড়ে উঠুক, বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করুক, যারা রাজনীতিবিদদের বিকেন্দ্রীকরণ চায়, শুধু এই শ্রেণীটা। এবং আরেকটা শ্রেণী আছে যারা একদমই, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, যারা একদমই রাজনীতিটা বোঝে না, বা রাজনীতি, দেশ, এইগুলি নিয়ে যাদের একদম মাথা ব্যথা নাই, সামাজিক অর্থনৈতিক বিষয় নিয়ে যাদের খুব বেশি মাথা ব্যথা নাই, একমাত্র তারাই ছাত্র রাজনীতি চায় না। কারণ আপনি জানেন ছাত্র রাজনীতির গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে বাংলাদেশ সৃষ্টির পিছনে, 52 ভাষা আন্দোলনের পিছনে, এবং আমরা যেই জুলাই পরবর্তী যাই প্ল্যাটফর্মে বসে এখন কথা বলছি, প্রত্যেকটা জায়গায় আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে, সব অর্জনগুলি কিন্তু ছাত্র রাজনীতি বা ছাত্রদের দিয়েই। ইভেন আপনারা দেখবেন যে একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এসে যে জুলাই বিপ্লব হয়েছে, যারা নেতৃত্ব দিয়েছে তারাও কিন্তু রাজনীতির পথে এসেছে। অতএব ছাত্র রাজনীতি যারা চায় না, তারা দেশের ভালো চায় না। তাদের রাজনীতিকে কি আপনারা ইতিবাচক ভাবে দেখছেন কিনা? অবশ্যই, কেন নয়। আবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ প্রথম দিন থেকেই ছাত্রদের এই দল গঠন করা থেকে শুরু করে ছাত্রদের রাজনীতিতে আসা, সবকিছুকে ইতিবাচক দৃষ্টিতে দেখেছে। আমরা তাদের নেতিবাচক কর্মকাণ্ডের সমালোচনা করি, যেমনটা অতীতেও করে এসেছি, ভবিষ্যতেও একটি রাজনৈতিক দল হিসেবে করব। তবে অবশ্যই ছাত্র রাজনীতিতে যারা তরুণরা এগিয়ে এসেছে, আমার দলের প্রবীণ নেতারা সহ আমরা সবাই এটাকে ইতিবাচক হিসেবেই নিয়েছি। জি, তারাও কিন্তু বিভিন্নভাবে আপনাদের নানান সমালোচনা করে, এবং আপনাদের দলের বিরুদ্ধেও নানা অভিযোগ আসছে, কেন্দ্রীয়ভাবে নানান ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও যে অভিযোগগুলো আসছে, তার মানে কি এখানে দলীয়ভাবে আপনারা ব্যবস্থা নিতে পুরোপুরি সমর্থ হচ্ছেন না, নাকি আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা পাচ্ছেন না? বিভিন্নভাবে কিন্তু চাঁদাবাজি, দখলদারি, নানান অভিযোগ আসছে, এগুলো আসলে আপনাদেরই তো। আমি একদম দুটো ভাগে আপনাকে উত্তরটা দিতে চাই। একটা হলো অন্যায়কারী যে অন্যায় করে সে কখনোই কোনো দলের না। একজন রাজনৈতিক পদধারী বা পরিচয়ধারী একজন মানুষ যখন অন্যায় করে, দল যদি তাকে ধারণ করে, তাকে দল যদি ব্যবস্থা না নেয়, সেক্ষেত্রে একটি রাজনৈতিক দলের ভুল হতে পারে, বা রাজনৈতিক দল এটাকে প্রশ্রয় দিচ্ছে বলা যেতে পারে। কিন্তু যখন একটি রাজনৈতিক দলের আপনি জানেন যে বিএনপি গত 17 বছর বিএনপির নেতাকর্মীরা গ্রামে গঞ্জে সব জায়গায় যেই একটি ঝুঁকিপূর্ণ জীবনযাপন করেছে, ঠিক সেই জায়গায় গত 17 বছর তারেক রহমান, জিয়া পরিবার, দেশের জন্য পরিশ্রম করা মানুষগুলিকে হুট করেই বহিষ্কার করা বা শাস্তি দেওয়া, এটাও একটা দলের প্রধানের জন্য
খুব কষ্টকর, তারপরও তারেক রহমান সেই কষ্টের কাজগুলি করে দেখিয়েছেন। এবং আমাদের দল প্রায় আমাদের দলের প্রায় 1300-র উপরে নেতাকর্মীকে এই পর্যন্ত বিভিন্ন ছোট বড় অভিযোগে, যাদের নামে অনেকাংশে অনেক সময় দেখা গেছে এইগুলি মিডিয়া ট্রায়াল, তারপরও আমরা শাস্তি দিতে কিন্তু দল দ্বিধাবোধ করে। এটা কি অনৈতিকতা হচ্ছে না যার সাথে এটা করা হচ্ছে মিডিয়া ট্রায়াল? পরবর্তীতে তার যখন আমরা এই ঘটনার তদন্তের জন্য আবার তো আমাদের একটা কমিটি আছে, তারা যাচাই বাছাইয়ের মাধ্যমে অনেকের বহিষ্কারও আমরা আমাদের দল তুলে দিচ্ছে। আর দ্বিতীয় হলো যেটা বললেন যে আইন শৃঙ্খলা, অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারীর একটা বড় ভূমিকা রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা ছাত্র দলের পরিচয় দিয়ে কেউ যদি কোনো অপকর্ম করে, তাকে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাংলাদেশের কোথাও আইনের আওতায় নেয়, আপনি কি একটা ঘটনার কথা বলতে পারবেন যে যেখানে নেতাকর্মীরা গিয়ে আইন সহায়তাকারী আইন প্রয়োগকারী সংস্থাকে বাধা দিয়েছে? একটা ঘটনার কথা বলতে পারবেন যে কোথাও থেকে ছিনিয়ে নিয়েছে? না, নেয়নি। অতএব আমি মনে করি যে এই যে অভিযোগগুলি উঠে আসছে, সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, একটি ফ্যাসিবাদী কায়েম করার, সরকারকে বিতাড়িত করার পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, সে বাংলাদেশে অবশ্যই আমাদের আইন প্রয়োগকারী সংস্থার আরো বেশি জোরালো ভূমিকা আমরা প্রত্যাশা করি। জি, অসম্ভব সুন্দরভাবে আপনি বললেন উত্তরটা। তো আমার কথা হচ্ছে এই যে ছাত্র রাজনীতি, এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে এখন এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে। তো ছাত্র রাজনীতি তো ছাত্ররাই করবে, তো এই বিষয়টা আসলে আপনারা কিভাবে ফেস করছেন? আপনারা কি চান না যে ছাত্র দলের নেতৃত্বে সাধারণ বা নিয়মিত ছাত্ররাই আসবে? এই পরিকল্পনা আপনাদের আছে কিনা? অবশ্যই নিয়মিত ছাত্র এবং রাজনৈতিক ছাত্রের আমাদের একটা স্পষ্ট একটা ব্যাখ্যা। আমরা অনেক সময় হয়তো অপ্রিয় সত্য, আমি জানি কথাটাকে হয়তো অন্যভাবেও প্রবাহিত করার চেষ্টা হবে, তারপর আমি একদম খুব ধরে ধরে বলি আপনাকে, একজন মানে ছাত্র রাজনীতি করা একটা ছেলেকে শুধুই যে 4 বছরের অনার্স আর 1 বছরের মাস্টার্স, এই 5 বছরের মধ্যেই ছাত্র রাজনীতি কারো শেষ করতে হবে, বিষয়টা আমার মনে হয় না যে ব্যাখ্যাটা এইরকম। আমরা গত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ যারা সরকার বিরোধী আন্দোলনে ছিল, এই ছাত্র সংগঠনগুলি তাদের স্বাভাবিক জীবন আমরা যাপন করতে পারিনি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসিমউদ্দিন হলের ছাত্র। আমি 8-9 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হই, তারপরে আমি এক থেকে 1.5 মাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের যেই থাকার যে আমার অধিকারটা, সেটা আমি 1 থেকে 1.5 মাস থাকতে পেরেছি। এরপরে থেকে আমাকে বাইরের জীবনযাপন করতে হয়েছে। আমি আমার স্বাভাবিক কার্যক্রম করতে পারিনি। আমার বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষকরা সহযোগিতায় আমি অনেক পরে গিয়ে আমার শিক্ষা কার্যক্রম শেষ করেছি, এবং খুব এই 5 তারিখ পরবর্তীতে আমি আমার মাস্টার্সের যেই শিক্ষা কার্যক্রম, যখন মাস্টার্স আমার ভর্তির সময় হয়, ঠিক তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরকম একটা পরিবেশ ছিল, জাতীয়তাবাদী মনোভাব না, শুধু সরকার বিরোধী মনোভাব পোষণ করা কেউ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে হেঁটে যাওয়ারও অবস্থা ছিল না। ঠিক সেই জায়গাতে আমরা ভয় পেতাম। হ্যাঁ, ক্লাস এবং পরীক্ষা দেওয়া আমার জন্য যখন দেখলাম যে জীবনের ঝুঁকি, আমি এটা করতে পারিনি। 5 তারিখ পরবর্তীতে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে, আমি না শুধু, আমার মতো এরকম প্রায় 5 শতাধিক ছাত্র যারা বিভিন্ন রাজনৈতিক কারণে করতে পারে না, আমরা আবেদন করে আমরা আমাদের ছাত্রত্ব মাস্টার্স করার অনুমতি পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের প্রতি সদয় হয়েছেন এবং আমাদেরকে মাস্টার্স করার অনুমতি দিয়েছে। আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে নিয়মিত ছাত্র এখন, বাট আমি এটাকে আমি বলছি না যে এইটাই আমার নিয়মিত ছাত্রতা, আমি করতে পারি নাই। এই যে দেশের একটা অরাজকতা, আমরা ভাবছি যে আগামীর বাংলাদেশ, হ্যাঁ অবশ্যই, এবং আস্তে আস্তে আমাদের এই যেটা আপনাকে শুরুতেই বললাম যে 17 বছরের আন্দোলনে একদম স্বাভাবিক জীবন আমাদের ছিল না। আমরা ঠিক টাইমে কমিটি গঠন করতে পারি নাই। আমাদের ছাত্র দলের অতীত সকল প্রেসিডেন্ট সেক্রেটারি দীর্ঘদিন জেলে থাকার ইতিহাস নিজেরা হয়তো বলতে পারবেন না কয়দিন জেল রয়েছে, যার কারণে পার্টি অফিস ঠিক করে খুলতে পারে নাই, যার জন্য যে রাজনীতির যে স্বাভাবিক প্রক্রিয়াটা, এই স্বাভাবিক প্রক্রিয়াটা আমরা হাঁটতে পারিনি এটা। এবং এখন যখন আমাদের সুষ্ঠু ধারার যে রাজনীতি শুরু হয়েছে, আমরা বিশ্বাস করি আস্তে আস্তে ইনশাআল্লাহ খুব দ্রুততম সময়ের মধ্যে, কারণ বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অনেক বড় দল, এইখানে হুট করেই একদমই আমাদের দীর্ঘদিন এই আন্দোলন সংগ্রামে অনেক ছাত্র নেতারা তাদের জীবনের সবটুকুই এই ছাত্র দলকে কেন্দ্র করে গঠন করেছে। তাদের এই ছাত্র রাজনীতি থেকে ভালো একটা কিছু পেলে হয়তো জাতীয় রাজনীতি তারা অবদান রাখতে পারবে। ঠিক সেই সময় আমরাও উপলব্ধি করি যে ছাত্র রাজনীতিকে
নিয়মিত এবং সহনশীল একটা পর্যায়ে নামিয়ে আনা উচিত। আমি বিশ্বাস করি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং আমাদের ছাত্র দলের যারা নীতি নির্ধারক আছে তারা এই বিষয়ে সময় উপযোগী সিদ্ধান্ত নেবেন। যে আমি গতকালকে একটা তথ্য দেখছিলাম, আপনাদের ছাত্র দলের সাবেক যারা সভাপতি ছিলেন এদের মধ্যে 2-3 জনের আমি তথ্য দেখছিলাম, আমি বলছি। জনাব হাবিবুন নবী খান সোহেল, তিনি বোধহয় ছাত্র দলের সভাপতি ছিলেন এক সময়, তার নামে 451টি মামলা হয়েছে। জনাব সুলতান সালাউদ্দিন টুকু, তিনি এক সময় ছাত্র দলের সভাপতি ছিলেন, তার নামে 315টি মামলা ছিল। জনাব আমানুল্লাহ আমান, তার নামে 250টি মামলা ছিল। আমরা অবশ্যই এটা স্বীকার করি যে মামলা, মিথ্যা মামলার যে জাতাকলে আপনারা পিষ্ট হয়েছেন সেটা অবশ্যই সত্যি, এটাতে অস্বীকার করার সুযোগ নাই। যারা অস্বীকার করবে, গতকাল আমার দেশের একটা রিপোর্ট হয়েছে যেখানে আমরা দেখেছি 4771 জন মানুষকে হত্যা করা হয়েছে, রাজনৈতিক বিএনপি রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার। কিন্তু মানুষের মনে ভয়, আপনি আমার সাথে অবশ্যই একমত হবেন, আওয়ামী লীগের, ছাত্রলীগের যে চরিত্র, সেই চরিত্র দেখে মানুষের মনে ভয়, মানুষ একটু ভরসা চায়, এবং সেই ভরসার জায়গা আমরা অবশ্যই আশা করব যে সেই জায়গাটা আপনারা রাখতে পারবেন। কিন্তু আপনাদেরকে মানুষ, জনগণ এবং শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীরা কিভাবে আপনাদের উপরে সেই ভরসাটা রাখবে, সেই ভরসাটা রাখার জন্য আপনারা কি করবেন এবং সামনের দিনের প্রতিশ্রুতি আপনাদের কি থাকবে? আমি একদম খুব খোলাসা করে যদি বলি, আপনার খুব সুন্দর একটা প্রশ্ন এটা। আমরা যারা ছাত্র রাজনীতি করি বা যারা রাজনীতি সচেতন, প্রত্যেকটা মানুষেরই মনের প্রশ্ন এটা, যে আসলে আগামীর বাংলাদেশে কেন আমাদের উপরে মানুষ আস্থা রাখবে। জি, আমাদের দলের প্রধান, স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একটি বিখ্যাত উক্তি রয়েছে, আপনি হয়তো জানেন, যে সেই প্রকৃত কর্মী যে দুঃসময়ে দল ছেড়ে চলে যায় না এবং সুসময়ে তার চরিত্র হারায় না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী এই আদর্শকে, এই উক্তিটাকে ধারণ করেই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধারণ করি। আমরা যারা ছাত্র দলের নেতাকর্মী রয়েছি, আপনি দেখেন আমরা গত 17 বছর, বারবার এই একই কথাই বলতে হচ্ছে, কারণ গত 17 বছরে যে ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে একটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম বলি বা একটি সার্বজনীন প্ল্যাটফর্ম বলি, আমি এটাকে অরাজনৈতিক প্ল্যাটফর্ম বলবো না, এটাকে সার্বজনীন প্ল্যাটফর্ম বলবো, যেটা জুলাই আগস্টে যে বিপ্লব সংগঠিত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখানে সবচাইতে বড় স্টেক হোল্ডার ছিল। এই দলের প্রধান এই আন্দোলনটাকে পিছন থেকে সাজিয়ে দিয়েছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গত 9 মাসে একবারও কি দাবি করেছেন যে উনি এই আন্দোলনটাকে পিছন থেকে পরিচালিত করেছেন? না, উনি বাংলাদেশে গত 9 মাসে নতুন বাংলাদেশকে বিনির্মাণের জন্য মানুষকে যে স্বপ্ন দেখাচ্ছেন, সেই স্বপ্নে উনি কি একবারও কাউকে আঘাত করে কথা বলেছেন? বলেন। ঠিক তারেক রহমান যে ভাষায় কথা বলছেন, আমি বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশের ছাত্র সমাজকে আশ্বস্ত করতে চাই, আপনারা আস্থা রাখতে পারেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই 9 মাসের যে কর্মকাণ্ড, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমরা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছি, আমার কেন্দ্রীয় কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ আমরা যারা কেন্দ্রের এবং বিভিন্ন ইউনিটে আমরা যারা দায়িত্ব পালন করছি, আমি একদম খুব বিশ্বাসের সাথে বলতে পারি যে আমাদের নামে এখন পর্যন্ত, আল্লাহর রহমতে এখন পর্যন্ত আমাদের নামে কোনো অভিযোগ কেউ বলতে পারেনি যে কোথাও কোনো দখলদারিত্ব, কোথাও কোনো চাঁদাবাজির সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রথম সারির এবং মধ্যম সারির যে সারিরই বলেন কোনো নেতাকর্মী জড়িত হয়েছে। কিছু ছাত্র দল নামধারী কিছু অভিযোগ, কিছু দুর্ঘটনা হয়তো ঘটিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছি। একদম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রথম সারির কোনো নেতাকর্মী এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপকর্মের সাথে জড়িত হয়নি। এই জায়গা থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 5 তারিখ পরবর্তী যে মেধা, মননশীলতার, সাংস্কৃতিক চর্চার যে রাজনীতি ক্যাম্পাসগুলিতে শুরু করেছে, আপনি জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা কোরআন প্রতিযোগিতা করেছি, হিফজুল কোরআনের প্রতিযোগিতা করেছি, আমরা নারী দিবসের প্রোগ্রাম করেছি, আমরা গতানুগতিক প্রোগ্রামের বাইরের প্রোগ্রামগুলি বলতেছি, যে আমরা এখানে ছাত্র দলের নেতাকর্মীরা
কিছু মানবিক, যেমন ভর্তির ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার সময় যেটা হয়, অতীতে ছাত্র সংগঠনগুলি তাদের শক্তির মহড়া দিত, বিরোধী মতের ছাত্র সংগঠনগুলিকে পেটাতো। একটা বাবা মা যখন তার সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আসতো, প্রথম দিন এসেই পরের দিনই পত্রিকায় নিউজ হতো একটি অন্য বিরোধী মতের ছাত্র সংগঠনের নেতাকে তাদের সামনে পেটানো হয়েছে, অথবা বাবা মার সামনেই একটি বড় 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 ছাত্র সংগঠনগুলির বড় মিছিল, যেটা থেকে আসলে কোনো ভালো কোনো মেসেজ না, শক্তির মেসেজ যা দেওয়া হতো, এই টাইপের জায়গা থেকে বাংলাদেশ দলে দলে, হ্যাঁ, এই টাইপের জায়গাগুলি থেকে সরে এসে একদমই শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য বিভিন্ন বুথ স্থাপন করে, বাইকের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়ে অ্যাডমিট কার্ড সমস্যার সমাধান করে নতুন ধারার রাজনীতির কিন্তু সূচনা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল করেছে। এবং আমি বিশ্বাস করি ধারা আরো বেশি অব্যাহত থাকবে, এবং সংগঠনগুলির মধ্যে যে ভালো কাজের চর্চা শুরু হয়েছে, আমি এটা নিয়ে ভীষণ আশাবাদী, এবং এই ভালো চর্চা থাকবে ইনশাআল্লাহ। অবশ্যই ধন্যবাদ জনাব সোহেল রানা। আপনার কথার সাথে সূত্র ধরে আমি বলতে চাই যে অবশ্যই আমরা দেখছি যে বিশ্ববিদ্যালয়ে ডাস্টবিন স্থাপন, খাবার পানির ফিল্টার স্থাপন থেকে ও নানান ধরনের কাজ হচ্ছে, তবুও মানে এটা আসলে আমাদের মানসিক কিংবা আমাদের মানে জাগতিক সমস্যা, যে আমরা যে ভয়টা আসলে আমাদের 16 বছর মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল, মানুষের যে কষ্ট বা যে বেদনা, এই জায়গা থেকে বের হতে অবশ্যই সময় লাগবে, এবং সেটার জন্য অবশ্যই আপনাদেরকে দায়িত্ব নিতে হবে। এবং আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার রাজনীতির জন্য শুভকামনা। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে যদি শেষ করতেন। জনকণ্ঠ তাদের যেই আমাদের মতো ছাত্র নেতাদের কথা বলা বা রাজনৈতিক ব্যক্তিদের কথা বলার জন্য যে ডিজিটাল প্ল্যাটফর্ম করেছে, এত সুন্দর একটি আয়োজন করার জন্য জনকণ্ঠকে ধন্যবাদ। আর আমরা যারা একদমই কি বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে আগে পরে ছাত্র রাজনীতি থেকে, এক কথায় বলতে গেলে যেটা ছাত্র রাজনীতির মাধ্যমে যারা জাতীয় রাজনীতিতে অবদান রাখার জন্য গত 17 বছর যারা আন্দোলন সংগ্রামে ছিলাম, আমাদের মতো পরিবার থেকে যারা উঠে এসেছি, তাদের আসলে ছাত্র রাজনীতি আমাদের জন্য একটা বড় প্ল্যাটফর্ম। আমরা ছাত্র রাজনীতিতে ভালো কিছু ছাত্র রাজনীতিকে দেওয়ার পরেই আমরা প্রত্যাশা করি জাতীয় রাজনীতিতে ভালো কিছু করার। তো সেই জায়গা থেকে গত 17 বছর আমরা আন্দোলন সংগ্রামে মাঠে যেমন ছিলাম, ঠিক তেমনি আমি দেশবাসীর কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে আস্থায় রাখতে পারেন ইনশাআল্লাহ। যেন দুঃসময় যেমন আমরা আপনাদেরকে ছেড়ে চলে যাইনি, আমরা দেশের জন্য, দেশের মানুষের অধিকারের জন্য যেমন কথা বলেছি, ইনশাআল্লাহ আগামীতে যদি আমাদের দল বা দেশনায়ক জনাব তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ একটি সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করব। রাজনীতিবিদরাও মানুষ, রাজনীতিবিদদেরও ভুল হয়, রাজনীতিবিদদের ভুল হবে, তার ঊর্ধ্বে উঠে আমরা কাজ করার চেষ্টা করব। দেশের মানুষের সার্বিক উন্নয়নের জন্য আমরা কাজ করার চেষ্টা করব। এবং আমি আবারও বলি, আমি সব সময় কথা বলার জায়গায় আমি যখনই সুযোগ পাই কথা বলতে একটা কথা বলি, আমাদের রাজনীতিবিদদের যেমন ভুল রয়েছে, ঠিক আমাদের রাজনীতিবিদদের অনেক অর্জনও রয়েছে। আমরা যারা ছাত্র রাজনীতি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলকে যেমন প্রতিনিধিত্ব করি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তিক্ত ইতিহাসও যেমন রয়েছে, ঠিক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের গৌরব উজ্জ্বল ইতিহাসও রয়েছে। আমরা সকল ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে একসাথে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করব। একটি সাম্য মানবিক বাংলাদেশ, যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, বাংলাদেশের মানুষ দেখে, আমরা সে বাংলাদেশ বিনির্মাণের জন্য সবাই হাতে হাত কাঁধে কাঁধ রেখে কাজ করবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি জনাব সোহেল রানার সাথে। অনেক সুন্দরভাবে তিনি বললেন, এবং তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে প্যারাডাইম শিফট পলিটিক্স, মানে নতুনত্বের কথা বললেন। আমরা এই ধরনের নতুনত্ব, এই ধরনের আস্থা রাজনীতিবিদদের উপরে অবশ্যই রাখতে চাই। আমরা চাই যে আমাদের রাজনীতিবিদরা আমাদের উপরে জগদ্দল পাথর হয়ে উঠবে না, আমাদের উপরে খড়গ চালাবে না। আমাদের রাজনীতিবিদরা আমাদের ভাতের অধিকার নিয়ে কথা বলবে, আমাদের ভোটের অধিকার নিয়ে কথা বলবে, আমাদের মুক্তির জন্য আমাদের সামনে ঢাল হয়ে দাঁড়াবে রাজনীতিবিদরা। আমরা আস্থা রাখতে চাই, আমরা
আবার আমি প্রথমেই যেটা বলছিলাম, আবারও রক্ত দিতে চাই না। একটা স্বাধীন দেশ এত রক্ত বারবার কেন দিবে? এত রক্ত আমরা দিতে চাই না। আমরা চাই আগামীর বাংলাদেশ ঠিক আমাদের অতিথির সুরেই আমি বলতে চাই, সাম্য এবং মানবিক বাংলাদেশ হয়ে গড়ে উঠবে। সেই কামনায় আজকে শেষ করছি। আগামী পর্বে দেখা হবে আরো একজন এরকম রাজনীতিবিদ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।